নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশ। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আরশি মায়ের দ্বিতীয় ফোনের অপেক্ষায় দিন পার করছিল। মাস দুয়েকও কাটেনি মায়ের সঙ্গে যোগাযোগের একটা ক্ষীণ সুযোগ দেখা দিল সামনে। কলেজ শেষ, তবু সরস্বতী পুজোর দিন বন্ধুরা মিট করেছিল। কলেজ ক্যান্টিনে বসে লহমা বলল, আমার পিসির ছেলে দীপনদা কাল ফোন করেছিল আমাকে। তোরা তো জানিস দীপনদা মেগা সিরিয়ালে কাজকর্ম করে, এখন একটা সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছে। শুটিং শুরু হয়নি, কাস্টিং চলছে। সেকেন্ড লিড নায়িকার জন্য আমাদের বয়সী একটা মেয়ে চাই, আর তার চেহারায় একটা মফস্বলের ছাপ থাকতে হবে। তোরা কি কেউ অডিশন দিতে চাস? দীপনদা আমাকে বলেছে আমার চেনাশোনা এমন কেউ থাকলে এবং অভিনয় করতে ইচ্ছুক হলে যেন দীপনদার মেলে কয়েকটা ফটো পাঠায়। তৎক্ষণাৎ 5-6টা হাত উঠে গেল। লহমা বলেছিল, তবে মনে রাখিস সিলেক্ট কিন্তু একজনই হবে। আবার দেখা গেল তোদের মধ্যে একজনও হলো না। দীপনদা তো শুধু আমাকেই বলেনি খোঁজ করতে, আরও অনেকজনকেই বলেছে। তোরা একটা চান্স নিয়ে দেখতে পারিস। আরশি হাত তোলেনি। সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছেই তার নেই। মা ওই নেশাতেই তাদের ছেড়ে চলে গিয়েছে। সাধারণ কৌতূহলে লহমাকে জিজ্ঞেস করেছিল, সিনেমাটার ডিরেক্টর কে? নামি কেউ? সুমিত ঘোষ, নাম শুনেছিস নিশ্চয়ই, আর্ট ফিল্ম করে, বলেছিল লহমা। কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আরশির। এই সুমিত ঘোষ লোকটার ওপর তার অসম্ভব রাগ। মা এই লোকটার ছবিতে অভিনয় করতেই এসেছিল কলকাতায়, আর ফেরেনি। নামটা শোনার প্রাথমিক ধাক্কা সামলে আরশি লহমাকে বলেছিল, আচ্ছা আমি ফটো পাঠাতে পারি? না পাঠানোর কি আছে, আমি তো সকলকেই বললাম। তবে যা করবি একটু তাড়াতাড়ি কর, ওরা হন্যে হয়ে ক্যারেক্টারের সঙ্গে মানানসই অভিনেত্রী খুঁজছে। লহমার বলা শেষ হতেই ঈশা বলেছিল, তুই পাঠাবি না ফটো? তোর তো কানেকশন খুব স্ট্রং, পিস্তুত দাদা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে কথা। ওরে গাধা, আমাকে যদি ওই ক্যারেক্টারে মানাতো দীপনদা তো ডেকেই পাঠাতো অডিশনের জন্য। আমাকে বছর দুয়েক আগে দেখেছে, ফেসবুকে দেখেছে লেটেস্ট ছবি, বলেছিল লহমা। আরশি তৎপর হয়ে ওঠে চান্সটা কাজে লাগানোর জন্য। সিনেমায় অভিনয়ের কথা ভেবে নয়, মায়ের সঙ্গে দেখা করার সুযোগ নিতে। কোনোভাবে যদি তার ফটো সিলেক্ট করে সুমিত ঘোষের টিম, লোকটার মুখোমুখি হবার প্রবল সম্ভাবনা থাকবে। আরশি সুমিত ঘোষকে জিজ্ঞাসা করবে মায়ের এখনকার ঠিকানা। দেখা হওয়া মাত্রই জানতে চাইলে হবে না, ঘুরিয়ে ফিরিয়ে কৌশল করে জানতে হবে। মা সিনেমায় অভিনয় করবে বলে তাদের ছেড়ে চলে গিয়েছে, এই তথ্য বড় হতে হতে জেনেছিল আরশি। আরও পরে এক পারিবারিক অনুষ্ঠানে কাকিমার থেকে জেনেছিল ডিরেক্টর সুমিত ঘোষের নাম। মা ওর প্রথম ছবিতে নায়িকার রোল পেয়ে বাড়ি ছেড়েছিল। সেই সিনেমা অবশ্য রিলিজ করেনি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই মায়ের। সুমিত ঘোষের নামটা কাকিমার মুখে শোনার পর আরশি বাবাকে বলেছিল, ওই ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছিলে যার ছবিতে অভিনয় করার পরই মা উধাও হলো? সুমিত ঘোষের কথা বলছিস তো? কলকাতায় গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। বললেন ছবিতে অভিনয় করার পর তোর মা কিছুদিন ওর কাছে যাতায়াত করেছিল, তারপর হঠাৎই বন্ধ করে দেয়। উনিও শোভার কোনো খবর দিতে পারেননি, পুলিশও খুঁজে পেল না। এদিকে আমি যে খুঁজছি সে খবর পেয়ে তোর মা একদিন ফোন করে রীতিমতো হুমকি দিল, আমাকে খোঁজার চেষ্টা করে নিজের বিপদ ডেকো না, ফল ভালো হবে না। তারপর থেকে হাল ছেড়ে দিয়েছি। সুমিত ঘোষের সঙ্গে দেখা করার ঘটনাটা ছাড়া মাকে খোঁজার জন্য যা যা করা হয়েছে খানিকটা বাবা খানিকটা আত্মীয়দের কাছে আগেই শুনেছিল আরশি। সুমিত ঘোষের পর্বটা শুনে মনে হয়েছিল বাবা প্রায় সৌজন্যমূলক সাক্ষাৎ সেরে এসেছে। লোকটাকে আরও চেপে ধরা উচিত ছিল। তাতেও যদি সন্ধান না পাওয়া যেত মায়ের,
টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য লোকজনদের কাছে খবর নিতে পারত বাবা। না নেওয়ার একটাই কারণ হতে পারে, সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া বউকে আর ঘরে তুলবে না। মা চলে যাওয়ার 1 বছর পর থেকে আত্মীয় বন্ধুরা বাবাকে বারবার বলেছে কোর্টে ডিভোর্সের মামলা করে নতুন করে বিয়ের প্রস্তুতি নিতে। আরশিকে তো মানুষ করতে হবে। এই সবই আরশি শুনেছে বড় হয়ে। বাবা ডিভোর্স এবং আবার বিয়ের দিকে পাই বাড়ায়নি। বলেছে নতুন বউ এসে স্বাভাবিক চাহিদা থেকেই নিজের একটা ইস্যু চাইবে, তখন আরশিরই অযত্ন হবে। তার চেয়ে টাকা দিয়ে আরশির জন্য লোক রাখা ভালো, অযত্ন হলে জবাবদিহি করতে পারবো। বাবা বিয়ে না করাতে আরশি যেমন স্বস্তি পেয়েছে, খারাপও লাগতো এই ভেবে যে তার জন্য বাবাকে জীবনে এতটা স্যাক্রিফাইস করতে হলো। অনেকদিন ধরেই আরশি ভেবে রেখেছে বড় হয়ে যখন চাকরি বাকরি করবে নিজের উদ্যোগে খুঁজে বের করবে মাকে। জিজ্ঞেস করবে, মেয়েকে বড় না করে কেন পালালে তুমি? কিসের টানে? খ্যাতি কি সন্তানের চেয়েও বড়? সেদিনের কলটা যদি মায়ের হয়, তেমনটাই বিশ্বাস করতে মন চেয়েছে আরশির। তাহলে বলতে হবে মা এতদিনে বুঝেছে সন্তানের চেয়ে প্রিয় আর কিচ্ছু হয় না। তাই এমন কাতর গলায় ঝুমু বলে ডেকে উঠেছিল। আরশির মনে হতে থাকে মায়ের সঙ্গে দেখা হওয়াটা এখনই দরকার। মা ভালো নেই, গলা শুনে তেমনটাই বোধ হচ্ছিল। কিন্তু কী উপায় দেখা করবে? অত্যন্ত অপরিসর হলেও লহমা অজান্তে একটা রাস্তা এনে দিল সামনে। অপরিসর এই কারণেই যে আগে তো আরশির ছবি সিলেক্ট হতে হবে, তারপর ডাক পাবে অডিশনে। সেখানে গিয়েও সুমিত ঘোষের সামনে পৌঁছতে পারবে কিনা তারও কোনো ঠিক নেই। দেখা গেল অ্যাসিস্ট্যান্টরাই বাছাই করছে, তা করুক। ওইটুকু এন্ট্রি পেলেই মায়ের খোঁজ নেওয়া শুরু করবে আরশি। তবে কাজটা একা একা করা খুবই কঠিন। আরশি ঠিক করে রেখেছিল কোনোভাবে যদি ইন্ডাস্ট্রিতে সামান্য প্রবেশও করে উঠতে পারে, পূর্বাকে খুলে বলবে তার এখানে আসার আসল কারণ। তারপর পূর্বাকে সঙ্গে করে মাকে খোঁজার চেষ্টা চালাবে। কিন্তু সব কিছুই নির্ভর করছে আরশির ফটো সিলেক্ট হওয়ার ওপর। কৌশিকদার স্টুডিওতে গিয়ে আরশি পোর্টফোলিওর ফটোগুলো তুলেছিল। কৌশিকদার হাত ভালো, বলেছিল, তোকে তো কবে থেকে বলছি একটা পোর্টফোলিও বানা, এত ফটোজেনেটিক তুই, এত দিনে মতি হলো, কোথায় পাঠাবি? একটা ম্যাগাজিনে মডেল খুঁজছে ওরা, বানিয়ে বলেছিল আরশি। গোটা ব্যাপারটা যতটা পারে গোপনের সারতে চায়। সেই কারণে পূর্বাকে এখানে আসার আসল উদ্দেশ্যটা বলেনি। কৌশিকদার তোলা ফটোগুলো লহমাকে মেল করে দিয়েছিল আরশি। দেওয়ার সঙ্গে সঙ্গে ভেবেছিল এত প্ল্যান করছি, দেখা গেল ফটোই সিলেক্ট হলো না। গোটা ব্যাপারটা আরশি মাথা থেকে নামিয়ে রেখেছিল। হঠাৎ একদিন রাত 9টা নাগাদ মোবাইলের নাম ভেসে উঠল লহমার। আরশির মন বলছিল ফটো সিলেক্টেড, নয়তো এত রাতে ফোন করতো না লহমা। কাল দিনের বেলায় কোনো এক সময় ফোন করে জানাতো ক্যান্সেলড। মোবাইল কানে দিয়ে আরশি চলে গিয়েছিল বারান্দায়, কারণ ড্রয়িং রুমে বসে বাবার সঙ্গে টিভি দেখছিল সে। অনুমান একেবারে সঠিক। বিপুল উচ্ছ্বাসে লহমা জানিয়েছিল, তোর ছবি পছন্দ হয়েছে দীপনদাদের, দিন 20 বাদেই অডিশন। আমি ওদের মেল এবং ফোন নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, কথা বলে নে। আরশি বলেছিল, তোকে একটা রিকোয়েস্ট করব। কি? যাবি না তো অডিশন দিতে? সেটা আমি আগে থেকেই জানতাম। গ্ল্যামার জগৎ নিয়ে তোর কোনো আগ্রহ নেই সে আমি দেখেছি, বরং ফটো পাঠাতে দেখে বেশ অবাকই হয়েছিলাম। আসলে দেখে নিলেই নিজের মার্কেট ভ্যালু, বলেছিল লহমা। আরশি বলে, দাঁড়া, আগে আমায় তো বলতে দে। অডিশন আমি দিতে যাব, কিন্তু গোটা ব্যাপারটা তোকে সিক্রেট রাখতে হবে। আমাদের গ্রুপের অন্য কাউকে বলেছিস কি আমার ফটোটা সিলেক্টেড হয়েছে? না, বলিনি। যার খবর তাকে তো আগে জানাবো, বলেছিল লহমা। স্বস্তি পেয়েছিল আরশি। লহমাকে বলে, প্লিজ তুই কাউকে কিছু জানাস না। বন্ধুরা রেজাল্ট জানতে চাইলে বলবি সবার ফটো ক্যান্সেলড। আমিও বাড়িতে বলবো না অডিশন দিতে যাচ্ছি, বাবা যেতে দেবে না। কোনো একটা অজুহাত তৈরি করে কলকাতায় পূর্বাদের বাড়ি গিয়ে উঠব, তারপর ওখান থেকে যাব অডিশন দিতে। ওরা যদি আমাকে চরিত্রটার জন্য পছন্দ করে তখন না হয় সবাইকে সুখবরটা জানাবো। আগে থেকে বলে রাখবো, আর পরে যদি চান্স না পাই তখন বড্ড বোকা বোকা লাগবে। ওকে বস, কাউকে বলছি না। তবে তোমার বাবা যদি নিজের থেকে এসে জানতে চান
সত্যিটা বলতেই হবে, গার্জেনের কাছে কথা লুকিয়ে ফাঁসতে চাই না আমি, জানিয়ে দিয়েছিল লহমা। আরশি বলে, ঠিক আছে, বাবাকেই শুধু বলিস, তবে মনে হয় না বলার মতো পরিস্থিতি তৈরি হবে। এরপরই সমস্ত পরিকল্পনা নিজের মতো সাজিয়ে নিয়েছিল আরশি, কিন্তু কোনো প্ল্যানই যে ফুল প্রুফ হয় না, পাশাপাশি আর একটা রাস্তা রাখতে হয়, এই শিক্ষাটাই দিল পূর্বার মায়ের হার্ট অ্যাটাক। এই হোটেলটায় ঢুকেই প্রথমে স্নান সেরে নিয়েছিল আরশি, তারপরই ফোন করেছিল পূর্বাকে কাকিমার অবস্থা কেমন জানতে। তার সঙ্গে এই ভাবনাটাও ছিল, কাকিমার শরীর কন্ট্রোলে এসে গেলে পূর্বা তাকে তাদের বাড়িতে ডেকে নেবে, তাহলে রাতের থাকাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। ফোন বেজে গেল, ধরল না পূর্বা, তার মানে এখনও মাকে নিয়ে ব্যস্ত, ক্রাইসিস পিরিয়ড কাটেনি। প্রচণ্ড খিদে পেয়েছিল আরশির, বেল টিপে সার্ভিস বয়কে ডেকে ব্রেড বাটার ডিম সেদ্ধ আনিয়েছিল, চাও খেলো। সার্ভিস বয়কে জিজ্ঞেস করেছিল, কাকুলিয়া রোড কিভাবে যাব বলো তো? এই তো হোটেল থেকে নামবেন, কিছুটা এগোলেই গোল পার্ক, ওপারে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে কাকুলিয়া রোড। বলার পর ছেলেটা জানতে চেয়েছিল, দুপুরে কি খাবেন আর সেটা কটায় দেব? মাছ ভাত দিও 1টা নাগাদ, বলে সকালের খাওয়া সেরে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল আরশি। জানালা বন্ধ করে অল্প স্পিডে পাখা চালিয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকটায় জলপাইগুড়িতে পাখা চালানোর কথা ভাবাই যায় না, কিন্তু এখানে গরম লাগছে। ঘুম এলো না কিছুতেই, মাথার মধ্যে নানান কথা ঘুরছে। একবার তো মনে হচ্ছে মায়ের অনেক কাছাকাছি চলে এসেছি, এই শহরেই তো আছে, ফিল্মের লোকেদের সঙ্গে কথা বললেই খোঁজ পেয়ে যাব। পরক্ষণেই মাথায় আসছে বড় হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। রাতে থাকার কি হবে, এর চেয়ে বরং বাবাকে ফোন করলেই বোধহয় ভালো হতো। আসলে মায়ের কাছ থেকে অনেক কিছুই জানার আছে আরশির। সত্যি কি মায়ের সংসারের প্রতি মন ছিল না, গয়নাগাটি সাজগোজের দিকেই ঝোঁক ছিল বেশি? গান আবৃত্তি তো ছিলই, নাটকেও অভিনয় করত, দেখতেও ছিল দারুণ। জলপাইগুড়ি বা মামার বাড়ি মালদা থেকে অভিনয় গান আবৃত্তির জন্য ডাক পেত প্রচুর। কলকাতা ডেকে নিল একবার, আর ফিরল না মা। কেমন ছিল মা, তার সবটাই আত্মীয় পরিজনের থেকে শোনা আরশির। সবাই বলে মায়ের টাকার লোভ ছিল, বিরাট খ্যাতি হোক চাইতো। তেমনটা তো নাও হতে পারে, মা হয়তো চাইতো নিজের গুণের কদর হোক আরও বড় পরিসরে, মফস্বলের গণ্ডির মধ্যে নয়। তাই জন্যই হয়তো চলে এসেছিল কলকাতায়। মায়ের মনোভাব কী ছিল জানতে চায় আরশি। মাও নিশ্চয়ই আরশিকে কাছে পেতে চাইছে, তাই এতদিন পর ওভাবে ফোন করেছিল। একে অপরকে দেখতে চাইলে দেখা হতে আর কতক্ষণ। আরশির মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মায়ের মুখোমুখি হতে পারবে সে, তবে এগোতে হবে সাবধানে। সুমিত ঘোষের সঙ্গে দেখা হলেই মায়ের কথা তুলবে না। বাবাকে যেমন দায়সারা উত্তর দিয়েছিলেন, আরশিকেও শুনতে হবে তেমনটাই। ক্যারেক্টারের জন্য সিলেক্ট হোক বা না হোক, ইউনিটের লোকের সঙ্গে ভালো করে আলাপ করে নিতে হবে, তারপর ওদের কারো পরামর্শ অনুসারে খুঁজতে শুরু করবে মাকে। ছোটবেলায় ঘুমের মধ্যে প্রায় মায়ের স্বপ্ন দেখত আরশি, বেশ কিছু বছর হলো আর দেখে না। স্বপ্নে দেখত মা অন্য বাড়ির কর্ত্রী, কারোর সঙ্গে সেই বাড়িতে বেড়াতে গিয়েছে আরশি। মা অতিথি আপ্যায়ন করছে, প্লেট এগিয়ে দিচ্ছে আরশির সামনে। এদিকে নিজের মেয়েকে চিনতেই পারছে না। আরশি বলার চেষ্টা করছে, মা আমি ঝুমু, চিনতে পারছো না? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আরশির। ঘুম ভেঙে যেত। এছাড়াও স্বপ্নে মায়ের সঙ্গে রাস্তাঘাটে দোকানে বাজারে দেখা হয়েছে। ধাওয়া করেছে আরশি, মাকে ছুঁতে পারেনি। চোখের জল নিয়ে ঘুম ভেঙেছে তার। বাবা জিজ্ঞেস করেছে, চোখে জল কেন, স্বপ্ন দেখছিলি? কিসের স্বপ্ন? আরশি এটা সেটা বলে কাটিয়ে দিয়েছে। মায়ের স্বপ্ন দেখে উঠল কখনোই বলেনি, কষ্ট পাবে। মায়ের অভাব বুঝতে না দেওয়ার জন্য প্রাণপাত করে বাবা। জলপাইগুড়ির আদরপাড়ায় আরশির ঠাকুরদাদার করা বাড়ি, জ্যাঠা কাকার সংসার ওখানেই। ও বাড়িতে জায়গা কম পড়তে পারে বুঝে বাবা বিয়ের আগেই বাবুপাড়ায় বাড়িটা করে। অন্য ভাইদের তুলনায় বাবার আর্থিক অবস্থা ওপরের দিকে, ব্যাংক অফিসার। দু বাড়ির মধ্যে যোগাযোগ ভালো।
মায়ের সময় নাকি ততটা সদ্ভাব ছিল না। মাকে পছন্দ করতো না আদরপাড়ার বাড়ির লোকজন। মাও নাকি তাদের পাত্তা দিত না। মায়ের ওপর রাগ থেকেই বোধহয় জেঠু একদিন বাড়ি এসে বাবাকে বলল, হ্যাঁ রে রজত, 12 বছর তো পেরিয়ে গেল, শোভার তো কোনো খবর এলো না। শাস্ত্র মতে এবার তো শ্রাদ্ধটা সেরে ফেলাই যায়, তোর কি মত? কথাটা শোনার জন্য প্রস্তুত ছিল না বাবা। তার উপর আবার মেয়ে কাছেই বসে আছে, তাকিয়েছিল আরশির মুখের দিকে। রাগে গনগন করছিল আরশির চোখ। মেয়ের মনোভাব বুঝে নিয়ে বাবা জেঠুকে বলেছিল, শাস্ত্র আজকাল কেই বা মানে, তাছাড়া ওসব করে লাভই বা কি? শাস্ত্র তো হেলা ফেলার লোক তৈরি করেনি, করেছেন দার্শনিক পণ্ডিত মানুষ। সব দিক ভাবনা চিন্তা করে মানুষের মঙ্গলের কথা ভেবেই শাস্ত্রবিধি বাঁধা হয়েছিল। শোভা চলে গিয়েছে সেই কবে, এখনও তোরা ওকে ভুলতে পারছিস না। শোভা হয়তো আর নেই, খবরটা পাসনি বলে শ্রাদ্ধ শান্তি করছিস না। ওর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এই হলো কি? জেঠু আরও অনেক কিছু বলে যাচ্ছিল। ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আরশি। সে তখন 12 ক্লাস। জানে তার অমতে বাবা মোটেই মায়ের শ্রাদ্ধ করবে না। সমস্যা হয়েছিল একটাই, জেঠুর কথা শোনার পর থেকে বেশ কয়েকদিন রাতে একটা স্বপ্ন দেখেছিল আরশি। মায়ের শ্রাদ্ধের কাজ হচ্ছে বাড়িতে, জোরে জোরে মন্ত্রচারণ করছে পুরুতমশাই। ধুতি চাদর পরে বাবা মায়ের ফটোর সামনে বসে আছে। মা এসে দাঁড়িয়েছে বাড়ির দরজায়, মুখে অবাক ভাব। হঠাৎ ঘুরে গিয়ে হাঁটা দিল মা। এখন কি করবে আরশি? রুমের বেল বেজে উঠল। চিন্তা ছিঁড়ে ধরফর করে ওঠে বুক। জানলা থেকে সরে এলো আরশি। কে বেল দিচ্ছে? কেন? আস্তে করে দরজার ছিটকিনি নামায় আরশি। দরজা খুলে দেখে হোটেলের সেই সার্ভিস বয়। জিজ্ঞেস করলো, ম্যাডাম লাঞ্চ কি রুমে দেব নাকি ডাইনিংয়েই আসবেন? 1টা বাজে। রুমেই দাও, বলল আরশি। খাওয়া দাওয়া সেরে বাছাই করে রাখা জিন্স কুর্তা পরে কাঁধে ছোট পার্স নিয়ে আরশি যখন ক্রস করছে রিসেপশন কাউন্টার, রিসেপশনিস্ট লোকটা বলে উঠল, কি হলো, আপনি লাগেজ নিলেন না? এখনই কেন নেব? দিনের আলো তো নেভেনি। একটু থমকালো লোকটা, একটু ভেবে নিয়ে বলল, সন্ধ্যের মধ্যেই ফিরবেন কিন্তু, নয়তো ডুপ্লিকেট চাবি দিয়ে রুম খুলে লাগেজ বাইরে রাখতে বাধ্য হব। ব্যাগে রাখা রুমের চাবিটা বের করে কাউন্টারে রাখলো আরশি। বলল, ডুপ্লিকেট চাবির দরকার নেই, এটা দিয়েই রুম খুলবেন। 4টে বাজলেও কাকুলিয়া রোডে ঢুকতে। সুমিতের প্রোডাকশন অফিস খুব দূরে নয়, মোটর বাইকে 3 মিনিট। রাস্তা সরু, রিক্সা চলছে। পথচারী সব কাটিয়ে সাবধানে এগিয়ে চলেছে সূর্য। মহলিয়া থেকে বাড়ি ফিরে স্নান খাওয়ার সময় পেয়েছে। মা খুশি। গ্রামের মেয়েটাকে নামাতে হয়েছিল ল্যান্সডাউনের মোড়ে। মেয়েটা যখন ধন্যবাদ দেওয়া শেষ করে উঠতে পারছিল না, সূর্য বলেছিল, সত্যি ইন্টারভিউ তো নাকি অন্য কিছু? মুহূর্তে আনন্দ উবে গিয়েছিল মেয়েটার মুখ থেকে। বলেছিল, অন্য কিছু মানে? না মানে আজ তো রবিবার, আজকে ইন্টারভিউ ব্যাপারটা কেমন কেমন লাগছে না? মিচকি হেসে মন্তব্য করেছিল সূর্য। মেয়েটার মুখ তখনও সিরিয়াস। বলতে থাকলো, যে মহিলা ফ্লাইট মিস করবেন বলে আপনার সঙ্গে আসতে চাইছিলেন, উনিই আপনার মাথায় ঢুকিয়েছিলেন আমি যে সত্যি বলছি তার প্রমাণ কি? এতই যখন সন্দেহ, তাহলে ওকেই নিয়ে আসতে পারতেন। সূর্য বলেছিল, আরে রাগ করছো কেন? কথাটা আমার অনেক পরে মাথায় এসেছে, তবে তোমায় অবিশ্বাসও হয়নি। জাস্ট জানতে চাইছি কি ধরনের কাজের ইন্টারভিউ। উত্তর না পেলেও চলবে। মেয়েটা বলল, হসপিটালে চাকরি, প্রাইভেট হসপিটাল, রোজ খোলা। বিশ্বাস হলো? আপনার ফোন নম্বরটা দিন, চাকরিটা হয়ে গেলে জানিয়ে দেব। শুধু জানাবে, খাওয়াবে না? বলে পার্স থেকে নিজের কার্ড বের করে মেয়েটাকে দিয়েছিল সূর্য। মেয়েটির হাতে ধরা ছিল হাইওয়ের ধার থেকে কেনা হেলমেট। সূর্যকে দিয়ে বলেছিল, রেখে দিন। সে কি, এটা তো তুমি কিনেছ, তোমার জিনিস, আমি কেন নেব? বিস্ময় প্রকাশ করেছিল সূর্য। মেয়েটি বলল, এটা হাতে নিয়ে আমি ইন্টারভিউ দেব? গ্রামে ফিরবো বাসে, কোলে রাখবো হেলমেট। তার চেয়ে থাক না আপনার কাছে, আবার নিশ্চয়ই দেখা হবে, তখন কাজে লেগে যাবে। মেয়েটা ভীষণই রোম্যান্টিক। সূর্য আবার রোম্যান্টিক মেয়েদের মুখোমুখি হলে নার্ভাস ফিল করে।
এরা ভীষণ আনপ্রেডিক্টেবল। কখন কি বলবে, কি করতে চলেছে আন্দাজ করা মুশকিল। হেলমেটটা নিয়েই বাড়ি ফিরেছিল সৌর্য। সুমিতার অফিসের সামনে ইউনিটের লোকজন ভর্তি। সৌর্যকে দেখেই সাড়া পড়ে গেল। 2-3 জন দৌড়লো সৌর্যর আসার খবরটা সুমিতাকে দিতে। গেট পেরিয়ে বাইক স্ট্যান্ড করলো সৌর্য। জিন্স থেকে মোবাইল বের করে দেখলো 6টা মিসড কল। জানে সব কলই সুমিতার ইউনিটের, তবু একবার দেখে নেয়। হ্যাঁ, যা ভেবেছে তাই। হাইওয়েতে গাড়ি চালানোর সময় সুমিতা 2বার ফোন করেছিল। সৌর্য তখনই বলে দিয়েছে 4টের মধ্যে ঢুকছি। হাতের দল নেমে এসেছিল রাস্তায়, ওখানেই ঘণ্টাখানেক লেট। তারপর থেকে যতগুলো ফোন এসেছে একটাও ধরেনি সৌর্য। 3তলা বাড়ির 1তলার সামনের পোর্শন অফিসের জন্য ভাড়া নিয়েছে সুমিতা। ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে এগোতে যাবে সৌর্য, কাস্টিং ডিরেক্টর নিবেদিতা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। বলল, লোকেশনে চলো, লাইট দেখে নাও, মেয়েগুলোর মেকআপ হয়ে গিয়েছে। ক্যান্ডিডেট কজন জানতে চাই সৌর্য। 6টা মেয়ে অডিশনে সিলেক্ট হয়েছে, ধেরিয়েছে 10 জন। আলো থাকতে থাকতে 6টা মেয়ে স্ন্যাপ নাও, তারপর আবার তাদের বাঁচতে বসতে হবে। যা চাপ যাচ্ছে না সকাল থেকে। বলতে বলতে জিন্স পরিহিত সামান্য ভারী চেহারার নিবেদিতা গেট পেরিয়ে গেল। সৌর্য মুখ তোলে আকাশের দিকে। আলোতে ময়েশ্চার নেই, ব্রাইট হবে ফটো। লেন্সে ফিল্টার লাগাতে হবে। বাইকের সিটে ব্যাগ নামিয়ে ক্যামেরা বের করতে থাকে সৌর্য। কাকলিয়ার এই গলিতে সৌর্য আগেও শ্যুট করেছে। এখানে অনেক বৈচিত্র্য। চালাঘরের বাড়ি, ছোট মন্দির, 200 বছরের পুরনো ভেঙে পড়া একটা বাড়ি, যার সামনে অশ্বত্থ গাছ। 4 নম্বর ক্যান্ডিডেট সাইকেল নিয়ে গাছটার নিচে দাঁড়িয়ে স্ন্যাপ নিচ্ছে সৌর্য। মেয়েটা সিলেক্টেড হওয়ার চান্স প্রচুর। গল্পের ক্যারেক্টারের সঙ্গে চেহারাটা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটার এক্সপ্রেশন নিয়ে। নিবেদিতা যেভাবে তাকাতে বলছে, দাঁড়াতে বলছে, সবই করছে মেয়েটা। সৌর্য ঠিক পছন্দ হচ্ছে না, কিন্তু নিবেদিতা ওকে করে দিচ্ছে সব। 6টা স্ন্যাপ নেওয়া হয়ে গিয়েছে সৌর্যর, কিন্তু অসন্তুষ্টি। সৌর্যর অভিব্যক্তি পড়ে নিয়ে নিবেদিতা কাছে এসে জিজ্ঞাসা করল, এনি প্রবলেম? ঠিকঠাক যাচ্ছে না বলছো? ঠোঁট উল্টে সৌর্য বলে, সামথিং মিসিং। কি সেটা জানতে চাইল নিবেদিতা। মেয়েটা আনমাইন্ডফুল হয়ে আছে, চোখের পাতা পড়ছে বেশি, অন্য কিছু ভাবতে ভাবতে এক্সপ্রেশন দিচ্ছে। দাঁড়াও, একটু বুঝিয়ে বলি ওকে। বলে মেয়েটার দিকে এগোয় সৌর্য। সামনে গিয়ে বলে, কি ভাবছো? এত অন্যমনস্ক কেন? কিছু ভাবছি না তো, বলল মেয়েটা। ক্যামেরার লেন্স কিন্তু তা বলছে না, সে তো শুধু তোমাকেই দেখছে, চারপাশের অন্য কিছু নয়। বুঝতে পারছি তুমি শাড়ি পরে চুল দুভাগ করে সামনে এনেও অন্য চরিত্র হতে পারোনি। তুমি আগের মেয়েটাই রয়ে গিয়েছ, যে এভাবে সাজে না। নিজেকে সম্পূর্ণ ভুলে যাও, নিজের নামটাও। কি তোমার নাম? আরশি, আরশি সেনগুপ্ত। নামটা আমি নিয়ে নিলাম, বলে শূন্য হাতে তারপর বলে, তোমার নাম এখন রুম্পা, গ্রামের মেয়ে, একেবারে অজগা নয়। এবার নিবেদিতা যেমন বলছে তেমন করে পোজ দাও। কথাটা শেষ করে আগের জায়গায় ফিরে যায় সূর্য। ক্যামেরা চোখে তুলে দেখে মুখে হাত চাপা দিয়ে হাসছে মেয়েটা। নিবেদিতা ওকে সিরিয়াস ভঙ্গিতে কিছু বোঝাচ্ছে। সূর্য বুঝতে পারে এবার ছবি ভালো হবে। মেয়েটা কিছু একটা নিয়ে চিন্তায় ছিল, মাথা থেকে নেমে গেছে সেটা। নিবেদিতা বেরিয়ে গেল ফ্রেম থেকে। এখন অশ্বত্থর ডালপালার ফাঁক দিয়ে নেমে আসা রোদের মাঝে সাইকেল নিয়ে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, সেই অবিকল দক্ষিণ হাওয়া গল্পের রুম্পা। সন্ধে নেমেছে সদ্য। 6 জন মেয়ের ছবি তুলে ল্যাপটপে লোড করে দিয়েছে সূর্য, যার মধ্যে 4 জনকে বাদ দিয়ে 2 জনকে বাছল সুমিতা। নিবেদিতাকে বলল, বাকিদের চলে যেতে বল। সে না হয় বললাম, কিন্তু আমাদের তো 1 জনকে দরকার, 2 জনকে থাকতে বলবো কেন? 1 জনকে বেছে নাও, বাকি সবাইকে বাড়ি পাঠিয়ে দিই। স্ক্রিনে 2 জনের ফটো অল্টারনেটিভ দেখতে দেখতে সুমিতা নিবেদিতাকে বলল, যা বললাম সেটা আগে করো, তারপর আয় বলছি কেন 2 জনকে বাছলাম। ঘর থেকে বেরিয়ে গেল নিবেদিতা। পাশের ঘরে অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে 6 জন। সবাই অবশ্য প্রথম অডিশন দিচ্ছে না। কয়েকজনের স্মার্টনেস দেখে তেমনটাই মনে হচ্ছিল সূর্যর। যে 2 জনের ছবি বেছেছে সুমিতা,
তার মধ্যে ওই মেয়েটিও আছে যাকে জ্ঞান দিতে হয়েছিল। তাকে কেন সিলেক্ট করছে না সুমিতা কে জানে। কাস্টিং নিয়ে সৌর্যর নাক গলানো উচিত নয়, তার কাজ শেষ। লোকেশনের ছবিও দেখানো হয়ে গিয়েছে সুমিতাকে, মন দিয়ে দেখেনি। আলগোছে বলল, দারুণ, প্রডিউসারের সঙ্গে বসে আরও একবার দেখব। সৌর্যর এবার বাড়ি ফেরার পালা। প্রোডাকশন থেকে রোল আর কফি দিয়ে গিয়েছে, এটা শেষ করেই উঠবে। ফিরে এলেও নিবেদিতা বলল, দুজনকেই রেখে দিলাম, দুজনেই রেজাল্ট জানতে চাইছে তাড়াতাড়ি। সন্ধে হয়ে গেল, বাড়ি যাবে তো ওরা। এই মেয়েটা তো সিলেক্টেড, অন্যটাকে নিয়েই সমস্যা। ল্যাপটপের স্ক্রিনে পরপর দুজনের ছবি দেখিয়ে বলল সুমিতা। যে মেয়েটাকে নিয়ে সমস্যা বলছে সেই সিলেক্টেড হবে ভেবেছিল সৌর্য। তাই জিজ্ঞাসা করে, সমস্যাটা কি মেয়েটার? আমি তো ভাবলাম ওকেই পছন্দ হবে তোমার, ক্যারেক্টারের সঙ্গেও তো বেশ ভালোই যায়। না, যায় না। মেকআপ করেও মেয়েটার সফিস্টিকেসি ঢাকা যাচ্ছে না। অন্য মেয়েটা কিন্তু পারফেক্ট। নিবেদিতা বলল, যে পারফেক্ট নয় তাকে নিয়ে সমস্যা কি? মেয়েটাকে আমি যেন কোথায় দেখেছি। বলে রিভলভিং চেয়ারটায় পিঠ ছেড়ে সৌর্যদের দিকে ঘুরে বসল সুমিতা। ল্যাপটপ রাখা টেবিল এখন পাশে। পা ছড়িয়ে ছাদের দিকে তাকিয়ে সুমিতা বলল, এত চেনা লাগছে অথচ মনে করতে পারছি না। ডিমেনশিয়া হয়ে গেল নাকি? মনে পড়েও পড়ছে না। ব্যাপারটা বড় অস্বস্তিকর। কখন বা কবে তোমার মনে পড়বে তার উপর নির্ভর করে ওদের তো আর বসিয়ে রাখতে পারি না। কি বলতে হবে বলো, জানতে চাইল নিবেদিতা। ছড়ানো পা নাচাতে নাচাতে সুমিতা বলল, ওদের দুজনকে বল কাল দুপুর নাগাদ আসতে, তখন ফাইনাল ডিসিশন বলা যাবে। এখন যদি বলে দিই যে রিজেক্টেড হলো, আউট অফ সাইট হয়ে যাবে। কাল অবধি ভাবি, আর যদি মনে না পড়ে তাহলে ওকেই জিজ্ঞেস করতে হবে। আর খচখচানি কাটানোর জন্য আজ রাতে দুপত্তর মাল বেশি খেতে হবে। যা মনে করার কালকের মধ্যে করো। রিজেক্টেড মেয়েটার বাড়ি জলপাইগুড়ি। এখানে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে উঠেছে, নিশ্চয়ই বলে রেখেছে এক দু রাত থাকবে। ওকে বেশি দিনের জন্য আটকালে মুশকিলে পড়ে যাবে বেচারি। বলে নিবেদিতা আবার গেল পাশের ঘরে। সৌর্য সুমিতাকে বলল, আমি তাহলে উঠি। উঠবি? আচ্ছা তাহলে ওঠ। বলার পর কি ভেবে আবার বলে সুমিতা, হ্যাঁ রে, বাড়িটা ওরকম নতুন করে ফেললো। টিলার ওপরের বাড়িটার তো কিছুই নেই। কি হবে এখন? ফটো দেখে প্রডিউসার যদি পিছিয়ে যায়। কফিতে শেষ চুমুক দিয়ে মগটা হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখল সৌর্য। বলল, আবার একবার ওই অঞ্চলে যাও, নতুন বাড়ি দেখো। তার আর সময়টা কোথায়? যতদিন শিমুল পলাশ ততদিনই আস। বসন্ত চলে গেলে প্রডিউসারও রওনা দেবে, বলবে সামনের বসন্তে আসবে। কিন্তু আমি জানি আর আসবে না। এরা বসন্তের কোকিল নয়। সে আর আমি কি করব বলো? বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সৌর্য। সুমিতা অসহায় গলায় বলে, কাল দুপুর নাগাদ একবার আয় না অফিসে, প্রডিউসার আসবে আর নিবেদিতাও থাকবে। ঠিক আছে, প্রডিউসার অন দ্য ওয়ে হলে ডেকে নিও। বলে ক্যামেরার ব্যাগ কাঁধে তোলে সৌর্য। ওকে, চললাম তাহলে। বলে দরজার দিকে এগোয়। বাইরে এসে সৌর্য দেখে নিবেদিতা সিগারেট টানছে, একটু যেন ঘন ঘন। তার মানে অস্থির হয়ে আছে মনটা। কাছে যায় সৌর্য। নিবেদিতা কাউন্টার এগিয়ে দেয়। সিগারেট কমই খায় সৌর্য। কোনো বন্ধু এভাবে এগিয়ে দিলে এড়ানো যায় না। নিবেদিতা সিগারেটে টান দিয়ে সৌর্য বলে, কি ব্যাপার, টেনশনে আছো মনে হচ্ছে? ধুর, সুমিতার সঙ্গে আর কাজ করা যাবে না। দুটো মেয়ে জিজ্ঞেস করছে, কাল শিওর জানতে পারবো তো দিদি? কি বলি বলো তো? সুমিতা হয়তো কালও বলবে মনে পড়েনি। বাতিল হয়ে যাওয়া মেয়েটাকে মিছিমিছি আটকে রাখা হবে। মেয়েটার ব্যবহারটা না ভারী মিষ্টি। কত কথা বললো আমার সঙ্গে, কোথায় থাকি, আমার কাজের ধরনটা কেমন। মেয়েটাকে পরে না বলতে আমারই খারাপ লাগবে। চান্স পাবে কি না তা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন করেনি, বরং যে মেয়েটা সিলেক্টেড বারবার জিজ্ঞাসা করছিল, হবে তো দিদি, একটু দেখবেন প্লিজ। সিলেক্ট হওয়া মেয়েটা বোকা, তাই ওভাবে জানতে চাইছিল। অন্য মেয়েটা অনেক চালাক, গল্প করার ছলে তেল মারছিল তোমাকে, যাতে তোমার ভোট ওর দিকে যায়। এতদিন এ লাইনে আছি, কোনটা তেল আর কোনটা ডিস্টিল ওয়াটার ভালো করেই বুঝতে পারি।
মেয়েটা তেল মারছে বলে মনে হয়নি। হাতে থাকা সিগারেটের টুকরো ছুঁড়ে ফেলে সূর্য বলল, দেখো কি করবে, সুমিতা তো আবার কাল আসতে বলল আমাকে, চেষ্টা করব আসার। এখন বাই। সূর্য বাইকে গিয়ে বসলো। সোজা বাড়ি ফিরবে, যথেষ্ট টায়ার্ড লাগছে। মাকেও একটু সঙ্গ দেওয়া হবে। মা প্রায় বলে, রোববারটা অন্তত কোনো কাজ রাখিস না, অন্যদিন কতটুকু আর দেখা হয় তোর সঙ্গে, আমারও তো কলেজ থাকে। কাকলিয়া রোডের মুখে এসে দাঁড়াতে হলো সূর্যকে। মেন রোডে ট্রাফিকের ভিড়, একটু ফাঁকা না হলে এগোনো যাবে না। এপাশ ওপাশ চোখ ফোলাতে গিয়ে সূর্য দৃষ্টি স্থির হয় পা দিকের ফুটপাতে। বাতিল মেয়েটা না, এখনো দাঁড়িয়ে আছে? সে কখন তো বেরিয়েছে সুমিতদার অফিস থেকে। মেয়েটাও এদিক ওদিক তাকাচ্ছে, কেমন যেন দিশেহারা ভাব। ওকে কি কারণ নিতে আসার কথা ছিল? নিজেকে চেনানোর জন্য হেলমেট খোলে সূর্য। মেয়েটার সঙ্গে চোখাচোখি হয়। সূর্য হাতের ইশারায় জানতে চায়, কি ব্যাপার, এখনো এখানে কেন? মেয়েটা সূর্যর দিকে আঙুল তুলে কিছু একটা বোঝাতে চাইল। বুঝল না সূর্য। হাত দেখিয়ে মেয়েটাকে অপেক্ষার ইঙ্গিত দিল। ফাঁকা হলো মেইন রোড। বাইক চালিয়ে বাদিকের মোড়ে ফুটপাত ঘেঁষে দাঁড়ালো সূর্য। মেয়েটা এগিয়ে এসেছে। পরনে এখন অরিজিনাল ড্রেস, জিন্স কুর্তা, কাঁধে ঝুলছে পার্স। সূর্য জিজ্ঞাসা করে, কেউ নিতে আসবে? মাথা নেড়ে না বোঝালো মেয়েটা। সূর্য বলে, তাহলে এখানে দাঁড়িয়ে কেন? আপনার জন্য। মনের ভেতরে চমকায় সূর্য। মেয়েটার মুখ দেখে ঠাট্টা মনে হচ্ছে না। চান্স পাবে কি না জানতে চাইছে কি? সূর্য জিজ্ঞেস করলো, আমাকে কি জন্য দরকার? আমার বাড়ি তো জলপাইগুড়ি, এখানে হোটেলে উঠেছি। শুধু দিনের বেলাতে থাকতে দিয়েছে, রাতের বেলা দেবে না। তা আমি কি করতে পারি? অন্য হোটেল দেখো। আপনার কোনো চেনা হোটেল আছে কি? এসব প্রোডাকশনের ছেলেদের বলতে হয়, তারা তো এতক্ষণে বেরিয়ে গেছে মনে হচ্ছে। প্রবলেমটা আগে বললে না কেন? কখন বলবো? একটা ঘরে কতক্ষণ বসিয়ে রাখলেন, কাউকে বলার তো সুযোগই পেলাম না। আমি বসিয়ে রাখিনি, অডিশন, সিলেকশন, প্রোডাকশন এসব টিমের কাজ। আমার কাজ শুধু ছবি তোলা। তা আমাকেই হোটেল খুঁজে দেওয়ার লোক বলে মনে হলো তোমার? না, তা ঠিক মনে হয়নি। জানি নিজেকেই খুঁজে নিতে হবে, কিন্তু হোটেলে উঠতে গেলে নিজের নামটা তো লাগবে। সেটা যে আপনার কাছেই রয়ে গিয়েছে। মেয়েটা বলল এক চিলতেও না হেসে। একদম সিরিয়াস মুখে লেগ পুলটা করল। গ্রাম মফস্বলের মেয়েরা হঠাৎই খুব স্মার্ট হয়ে উঠেছে। আজ যে মেয়েটা সূর্যর বাইকে চেপে ইন্টারভিউ দিতে এলো, সেও ফাজলামিতে কিছু কম যায় না। সূর্য টি শার্টের পকেটে হাত ঢুকিয়ে শূন্য মুঠো বের করে এগিয়ে দিল মেয়েটির দিকে। বলল, এই নাও তোমার নাম। মেয়েটার নামটা নেওয়া এবং খুলে দেখার ভান করল। ভ্রু কোচকানো মুখ তুলে বলল, এ মা, এটা কার নাম দিলেন? এটা তো আমার নাম নয়। প্রচুর মেয়ের নাম পকেটে নিয়ে ঘোরেন দেখছি। এ তো যন্তর মেয়ে। কথাটা মনে মনে আওড়ালো সূর্য। কপট গাম্ভীর্যে বলল, তোমার নামটা কি? দেখি পকেটে আছে কি না, নাকি পড়ে গেল। নামটা নেওয়ার সময় তো দেখেই নিলেন, ভুলে মেরে দিলেন এর মধ্যে, বলে হাসতে লাগলো মেয়েটা। সূর্য বলল, অদ্ভুত মেয়ে তো, রাতে কোথায় থাকবে ঠিক নেই, উনি হাসছেন। টেনশন কাটানোর জন্য একটু হাসাহাসি করে নিলাম আর কি। কি করি বলুন তো? আমি একা দেখে দুটো হোটেল রুম দেয়নি। এই হোটেলটাও যদি বা থাকতে দিল, সেটাও শুধু দিনের বেলাটুকুর জন্য। এতক্ষণে বোধহয় রুম থেকে আমার লাগেজই বের করে দিয়েছে। দুবার ফোন করেছিল সন্ধে নামতেই, ধরিনি। রেজিস্টারে ফোন নাম্বারটা দেওয়াই ভুল হয়েছে। না লিখলে লিখিয়ে নিত। তা হোটেলটা কোথায়, কি নাম? জিজ্ঞেস করে সূর্য। আরশি বলল, হোটেলটার নাম পার্ক সেন্টার, এখান থেকে কাছেই। কোন রাস্তা ধরে এলাম ঠিক বুঝে উঠতে পারছি না। সূর্য বুঝলো এখনই বাড়ি ফেরা হবে না, মেয়েটার একটা গতি করতেই হবে। আরশিকে বলল, উঠে এসো বাইকে, দেখি লোকের থেকে খোঁজ নেই হোটেলটার। ইন্টারভিউ দিতে আসে মেয়েটার হেলমেট ঝুলছে বাইকে, সেটাই এগিয়ে দেয় আরশিকে। অজান্তেই একজনের উপকার করে ফেলল গ্রামের মেয়েটা। ভদ্রতা করে ওর নামটা জানা উচিত ছিল। সৌজন্য ব্যাপারটা সূর্যর বেশ কম। একজনকে জিজ্ঞেস করেই পার্ক সেন্টারের সামনে পৌঁছে গেল সূর্য।
হোটেলটা গোলপার্ক থেকে সার্দান এভিনিউয়ে ঢুকেই বাইক থেকে নেমে আসি বলে উঠল, এ মা, এত সোজা! অথচ রাস্তাটা আমি খেয়ালই করতে পারছিলাম না। বাইক স্ট্যান্ড করে সূর্য জিজ্ঞেস করে, গোলপার্কে কি প্রথমবার? কলকাতাতেই ফার্স্ট টাইম। একটু অবাক হয় সূর্য। জলপাইগুড়ি আর কত দূর? সচ্ছল বাড়ির মেয়ে কলকাতায় আসেনি। কাচের দরজা ঠেলে রিসেপশনে পৌঁছলো সূর্যরা। রিসেপশনিস্ট লোকটা সূর্যর দিকে ভালো করে তাকালোই না। আশিকে বলল, লাগেজ বার করে নিন, অন্য পার্টিকে রুম দিয়েছি, এখনই তারা আসবে। সে কি, আপনি এখনো বের করে দেননি? আমি তো ভাবলাম এসে দেখবো কাউন্টারের বাইরে ফেলে দিয়েছেন, বলল আরশি। লোকটা বলল, এখন এরকম বলছেন, তখন আবার বলতেন আমার লাগেজে হাত দিলেন কেন, অমুক জিনিসটা নেই দেখছি। আপনার কি মনে হয় মেয়েটা এতটাই খারাপ, মিথ্যে অপবাদ দেবে? গতকাল পর্যন্ত একে তো আপনি চিনতেনই না, কি করে ধরে নিচ্ছেন মেয়েটা সুবিধের নয়? রিসেপশন কাউন্টারের ওপর দুহাত রেখে জানতে চাইল সূর্য। রিসেপশনিস্ট লোকটা অবাক হয়ে বলল, আমি কোথায় বললাম উনি সুবিধের নন? যা বলার তো আপনিই বলছেন। ও যদি ভালো মেয়ে হয় তাহলে রাতে থাকতে দিচ্ছেন না কেন? কেন দিতে পারছি না সেটা তো ওকে বলেছি। উনি রাজিও হয়েছেন শুধু দিনের বেলা থাকার কন্ডিশনে। এরপর কি আর কথা থাকতে পারে? কেন থাকতে দিতে পারছেন না আমাকে বলুন। ও উপায় না দেখে তখন রাজি হয়ে গিয়েছিল। আপনাকে বলতে আমি বাধ্য নই, আপনি আমাকে জোরও করতে পারেন না। বলার পর রিসেপশনিস্ট আরশিকে বলল, প্লিজ রুমে গিয়ে লাগেজ বের করে নিন, লোকজন সঙ্গে এনে কোনো লাভ হবে না। আরশি বুঝতে পারছে না কি করবে। একবার সূর্যর দিকে তাকাচ্ছে তো পরের বার রিসেপশনের লোকটার দিকে। এক এক করে সার্ভিস বয়রা এসে দাঁড়াচ্ছে কাউন্টারের পেছনে। কাউকে ডায়াল করে ফোন কানে নিয়েছে সূর্য। বলে উঠল, দাঁড়াও বলছি। তারপর বেরিয়ে গেল কাচের দরজা ঠেলে। আরশি লক্ষ্য রাখে সূর্যর গতিবিধি। হাল ছেড়ে যদি চলে যায় ফটোগ্রাফার তাহলেই কেলো। সূর্য ফোনে সুমিত্রাকে ধরেছে, বলছে, অডিশনে যে মেয়েটাকে তোমার চেনা চেনা লাগছিল সে তো থাকে জলপাইগুড়ি। দিনের বেলা থাকার শর্তে হোটেল পেয়েছিল, রাতে কোথায় থাকবে? রিসেপশনে রিকোয়েস্ট করছি, রাজি হচ্ছে না। তোরও কি মেয়েটাকে চেনা লেগেছে তাই ওকে হেল্প করছিস? ফোনের ওপার থেকে সত্যিকারের কৌতূহলে জানতে চাইল সুমিত্রা। সূর্য বলল, একটুও চেনা লাগেনি, মেয়েটাই আমার হেল্প চেয়েছে। আর মনে রেখো, সে এসেছে তোমার সিনেমার অডিশন দিতে, দায়িত্ব তোমার, আমার নয়। ওকে বুঝেছি, হোটেলের লোকেশনটা বল। সার্দান এভিনিউ, হোটেলের নাম পার্ক সেন্টার। ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি, মেয়েটাকে চিন্তা করতে বারণ কর, বলে ফোন কাটল সুমিত্রা। সূর্য জানে সুমিত্রা পারবে ব্যবস্থা করতে, কানেকশন অনেক ওপর অবধি। কাচের দরজা ঠেলে রিসেপশনে এলো সূর্য। লোকটাকে বলল, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন, ফোন আসছে। নিরীহ একটা মেয়েকে কোথায় হেল্প করবেন তা নয়, হ্যারাস করছেন। আরশি খেয়াল করে সূর্যর কথায় ঘাবড়েছে লোকটা, ফ্যাকাশে হয়ে গিয়েছে মুখ। কিন্তু ফোন সত্যি আসবে তো? ফাঁকা বলে দিচ্ছে না তো সূর্য? ছেলেটাকে একদিন দেখে এত ভরসা করা কি ঠিক হচ্ছে? ভাবনা শেষ হতে না হতেই কাউন্টারে রাখা টেলিফোনটা বেজে উঠল। মুঠো করে নিয়ে টি শার্টের পকেটে ঢোকায় সূর্য। সামান্য চমকে উঠে আসি। রিসেপশনিস্ট তুলে নিল রিসিভার। হ্যালো বলার পর থেকে বিশেষ কিছু বলল না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে, বলে নামিয়ে রাখলো রিসিভার। সূর্য জিজ্ঞেস করল, কি এবার ঠিক আছে? থানার সঙ্গে আপনার এত চেনা জানা, আগে বললেই পারতেন, খামোখা ঝগড়া করে ফেললাম। কেমন দিলাম টাইপের হাসি হাসছে সূর্য। যদিও থানা থেকে ফোনটা আসা তেমন পছন্দ হয়নি। পুলিশের ডিজি বা অন্য কোনো মন্ত্রীর ফোন এলে আরও মজা নেওয়া যেত। রিসেপশনিস্ট আরশিকে বলছে, যান ম্যাডাম, রুমে যান, আপনারা দুজনেই যেতে পারেন, চা পাঠিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, প্রস্তাব নাকচ করে সূর্য আরশিকে বলল, তুমি গিয়ে রেস্ট নাও, আজ তো অনেক চাপ গিয়েছে, কাল দুপুরেও আবার যেতে হবে রেজাল্ট জানতে। কটায় আসতে বলেছেন নিবেদিতা? দুপুর 2টো নাগাদ। আপনি থাকবেন? ঠিক নেই, এখন চলি, গুড নাইট, বলে বাইকের দরজার দিকে ঘুরতে যাবে সূর্য দাঁড়িয়ে পড়ে। পকেট থেকে পার্স বার করে ভিজিটিং কার্ড তুলে এগিয়ে দেয় আরশির দিকে।
বলে, এতে ফোন নাম্বার আছে, দরকারে ফোন করো। ঘাড় হেলিয়ে কার্ডটা নেয় আরশি। সূর্যর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, এর নির্ঘাত স্টেডি গার্লফ্রেন্ড আছে এবং তার প্রতি এতটাই কমিটেড, সুন্দরী মেয়ের সঙ্গে ফাঁকা ঘরে চা খাওয়ার সুযোগটাই নিল না। রুমে যাওয়ার জন্য ঘুরে গিয়ে পা বাড়ালো আরশি। রিসেপশনিস্ট লোকটা মধুমাখা সুরে বলল, দিদি ভাই, আপনার রুমের চাবি রেখে গিয়েছিলেন। কাউন্টার থেকে আরশি তুলে নেয় লোকটার রাখা চাবি। পুলিশের একটা ফোনে লোকটা ম্যাডাম থেকে দিদিভাই সম্বোধনে চলে এসেছে। কত আন্তরিক ব্যবহার। শেষ করলাম আজকে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশের 3য় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।